দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তা কক্ষ থেকে, সঙ্গে আছি সিরাজুম মনিরা। দর্শক, আজকের দিনের সবচেয়ে আলোচিত বিষয় সাকিব আল হাসানের আচমকা অবসরের ঘোষণা। কাল ভারতের কানপুরে দ্বিতীয় শেষ টেস্টের আগ মুহূর্তে এক সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-20 ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই বাঁহাতি অলরাউন্ডার। খেলোয়াড় জীবনের মাঝে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন সাকিব। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পেয়ে হয়েছিলেন এমপিও। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে পরে নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত হন এই ক্রিকেটার। সরকার পতনের পর হত্যা মামলাতেও জড়ায় সাকিবের নাম। সব মিলিয়ে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় এক ধরনের সংকট, আর সেই পরিস্থিতিতেই অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। তার এই অবসর নিয়ে আমাদের আজকের কি খবর সঙ্গে রয়েছেন সহকর্মী শিহাবুদ্দিন। শিহাব, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। শিহাব, সাকিব আল হাসানের অবসরের ঘোষণা আসলে কতটা আকস্মিক? এটা অবশ্যই একটা চমকে দেওয়া খবর। সিরিজের মাঝখানে এরকম কেউ আশাও করেনি। কেউ কি কোনো বাংলাদেশের ক্রিকেট প্রেমীও আশা করেনি যে আজকেই সাকিব অবসরের ঘোষণাটা দিয়ে দিবে। অনেক আলোচনা চলছিল যে সাকিবের শেষ টেস্ট কখন হবে, সময়টা আসলে ঘনিয়ে এসেছে কিনা, অনেক নানা কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে, কিন্তু অবসর ঘোষণা করবে সেইটা কেউ হয়তো ভাবেই নেই। কিন্তু যখন আমরা দেখলাম যে আজকে কিন্তু ম্যাচের আগের দিন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর আসার কথা ছিল, কিন্তু যখন দেখলাম যে সাকিব প্রেস কনফারেন্সে আসছে, তখনই একটা বোঝা যায় যে কোনো একটা ঘটনা ঘটতে চলেছে। আর সাকিব তো পরে ঘোষণা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিল যে ঘটনাটা কি। এটা সত্যিই বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ বড় একটা চমকের বিষয়। তার এই অবসরের ঘোষণার বা অবসরে যাওয়ার কারণটা কি হতে পারে, তিনি কি বলছেন, আর এর নেপথ্যে কোনো কারণ আছে কিনা? আচ্ছা, সাকিবের এই বিষয়টা হচ্ছে মানে অনেক কিছুর সমষ্টি। যেমন আমরা প্রথমে জানি যে গত বছর থেকে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। ঠিকভাবে ব্যাটিং করতে পারছিলেন না। এইটা তাকে অনেক ভুগিয়েছে। তিনি হয়তো যতটা সম্ভব লুকানোর চেষ্টা করেছে, কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। কারণ আমরা দেখলাম যে গত বছর থেকে, গত বিপিএল থেকে যদি আমরা ধরি, টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে ম্যাচ বাদে সাকিবের আর কোনো ভালো ইনিংস নাই। এটা একটা কারণ। সেকেন্ড, গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর এটা বিশাল একটা ইমপ্যাক্ট তৈরি করে সাকিবের মানে ক্যারিয়ারে। কারণ উনি খেলার মাঝেই রাজনীতিতে ঢুকে যায়, এবং ঢুকার পরে যে উনিও হয়তো ভাবে নাই যে এত জলদি তাকে সংসদ সদস্য পদটা হারাতে হবে। ওইটা একটা বড় ধাক্কা ছিল। এবং শেষ যে ধাক্কাটা আসে তার হত্যা মামলা, সেটা আসলে আইন অনুযায়ী একটা কাগজে কলমে জিনিস যেটা দেখানো হয় সেটা তো বড় বিষয়। উনি কোথায় ছিলেন, আসামি কোথায় ছিলেন, এটা কিন্তু দেখা হয় না। তো সাকিব ওই সময় কানাডাতে খেলছিলেন, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু ওই যে হত্যা মামলাটা হয়ে যায়, এটা একজন একজন সাধারণ মানুষ, সাকিব তো পরের কথা, মা যার জন্য মানে সবসময় একটা সমালোচনা থাকে। উনি বাংলাদেশের মধ্যে সমালোচিত একটা ব্যক্তি। উনার জন্য এইটা কিন্তু বড় প্রেশার হয়ে যায় আরকি। ইনফ্যাক্ট তারপরে পারফর্ম না করার পরে সবশেষ গত টেস্টের পরেই কিন্তু একটা প্রশ্ন উঠলো যে সাকিবকে দলে রাখা আরকি এখন আ উচিত কিনা, যে পারফর্ম করছে না। সব মিলিয়ে সাকিব হয়তো আ এইটা একটা মানে এইসব কারণে হয়তো ভাবলো যে এইটা একটা শেষ বলার সময় আরকি। আসলে আসলে সাকিব একবার বলেছিল যে, "যখন আমি আমি মনে হবে যে আমি ড্রাইভার না, কোনো ড্রাইভিং সিটে নাই। আমি আ প্যাসেঞ্জারের আসনে, তখন আমি নিজেই বলে দিব আরকি।" এখন হয়তো তার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে তিনি এখন ড্রাইভার সিটে নাই, প্যাসেঞ্জার সিটে, তাই অবসর ঘোষণা করে ফেললো আরকি। আর অন্যান্য কারণ বলতে গেলে দেশে আসতে পারবে কিনা এটা একটা বড় কারণ ছিল। এখন উনি যেহেতু অবসর ঘোষণা করেছেন, বিসিবি হয়তো সরকারের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করবে যে শেষ টেস্টটা বাংলাদেশে খেলার কথাও সাকিব নিজেই বলেছেন আরকি, যে শেষ টেস্টটা দেশে ফিরতে পারলে মিরপুরে শেষ টেস্ট খেলবে। তো সেটা একটা ব্যবস্থা করবে। এখন তার এটা আসলে সরকারের কল যে তার মামলার বিষয়গুলো কি হবে। দেখুন, সাকিব বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তার এই অবসরে টেস্ট ও টি-20-তে বাংলাদেশ দলে কেমন শূন্যতা তৈরি হলো বলে মনে করেন? সাকিবের অবসরে আসলে বাংলাদেশ দলে বিশাল একটা শূন্যতা তৈরি হলো। আমরা জানি যে গত ৫-৭ বছর ধরেই আ মানে এই জিনিসটা বেশি প্রকট হয়, মানে সামনে আসে যে সাকিব খেললে ২ জন
পেয়ে যায় আর কি, 12 জন নিয়ে খেলতে পারে বাংলাদেশ, একজন ব্যাটার একজন বোলার। তো সাকিব না থাকাতে কয়েকটা টেস্টে 19-এ যখন সে 1 বছরের জন্য নিষিদ্ধ হলো, তখন কিন্তু বাংলাদেশকে হয় একজন বোলার বেশি খেলাতে হয়, আর না হয় ব্যাটসম্যান একজন বেশি খেলাতে হয়েছিল। তো তার অভাবটা আসলে অপূরণীয়। সেখানে বিশাল এক শূন্যতা তৈরি হলো। এখন বাংলাদেশকে নতুন করেই ভাবতে হবে। যদিও সাকিবের পারফরম্যান্স গত কিছুদিনে খুব তেমন একটা ছিল না, কিন্তু ক্রিকেটার সাকিবকে সত্যিই বাংলাদেশ মিস করবে আর কি। আমরা জানি অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরে বাংলাদেশের টেস্ট আছে, তো সেই টেস্টে কি সাকিবকে মাঠে দেখা যাবে নাকি কানপুর টেস্টই তার জন্য শেষ? এই এই শেষ টেস্ট কানপুরেই কিনা এটাই একটা বড় প্রশ্ন। সাকিব আজকে বলেছে যে যদি দেশে ফেরার সুযোগ থাকে। এখন সাকিব কিন্তু এটা পুরোপুরি বিসিবি আর বাংলাদেশ সরকারের উপর ছেড়ে দিল আর কি, খুবই চালাকির সাথে। এখন যেহেতু মামলা আছে, ওনার হত্যা মামলা, দেশে ফিরলে একটা গ্রেপ্তার হওয়ার ঝুঁকি থাকে, এই সমস্ত কিছু হয়তো তার মাইন্ডে আছে। এখন যেহেতু এই জিনিসটা সরকার আর বিসিবির দিকে ঠেলে দিল, তার মানে বিসিবি এখন চেষ্টা করবে যে সরকারকে বোঝানোর জন্য সাকিবের মামলাটা, এমনিতেও সরকার থেকে বলা হয়েছিল কিছু মামলা হয়রানিমূলক, তো ওই জিনিসটা হয়তো ধরে সাকিবকে এখন আনার চেষ্টা করা হবে। অবশ্যই সাকিব যেহেতু এত বড় একজন তারকা, বাংলাদেশের সবচেয়ে, শুধু বাংলাদেশ না বিশ্বের মধ্যে একদম না অন্যতম সেরা অলরাউন্ডার, তো তার জন্য একটা শেষ টেস্ট বাংলাদেশের মাটিতে খেলানোর ব্যবস্থা বিসিবি অবশ্যই করার চেষ্টা করবে। প্রায় 1.5 দশক ধরে কিন্তু সাকিব বাংলাদেশ দলকে টেনে নিয়ে যাচ্ছেন, তো এখন তার অবসরের পর বাংলাদেশ দলে সাকিবের বিকল্প কে হতে পারে বলে মনে করেন? আমরা দেখছি যে মেহেদী হাসান মিরাজ, তার জায়গাটা, সাকিবের জায়গাটা আর কি পারফরমেন্সের ক্ষেত্রে ধরলে মিরাজই সবচেয়ে এগিয়ে। এছাড়া বোলিং এর দিক থেকে আমরা অভিজ্ঞতার দিকে বলতে পারি তাইজুল ইসলাম আছেন। আর ব্যাটিং এর দিক থেকে আসলে সাকিবের জায়গাটা নেওয়ার এখনো কেউ তৈরিই হয়নি। কারণ উনি যেই পজিশনটায় খেলে 4 নম্বরে, 4 নম্বরে হয়তো মুশফিক আবার ব্যাক করতে পারে, কিন্তু মুশফিক তো রাইট হ্যান্ডেড, ডানহাতি, সাকিব বাঁহাতি, মানে ওই এক্সাক্ট একটা জিনিস আসলে সাকিবের মানে কখনো আর আসবে না। কিন্তু বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজকে অনেকটা তৈরি মনে হচ্ছে, এবং সে সেই জায়গাটা নিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব আর ফেসবুকে আমরা থাকছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট নিয়ে, দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।